সম্প্রতি বড়নগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পায়েল ইনস্টিটিউট অফ ডান্সের বার্ষিক অনুষ্ঠান। ওই নৃত্যানুষ্ঠানের সর্বশেষ এবং মুখ্য আকর্ষণ ছিল নৃত্যনাট্য কুমার সম্ভবের কবি মহাকবি কালিদাসের জীবনী অবলম্বনে নির্মিত ওই নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ওই ইনস্টিটিউটের কর্ণধার শ্রীমতী শ্রেয়া চট্টোপাধ্যায়। রাজকুমারী হৈমন্তীর ভূমিকায় রয়েছেন কত্থক নৃত্যে গোল্ড মেডেলিস্ট সৃজিতা ভট্টাচার্য। चलो सखी सौतन के घर जाएंगे, मान घटे तो का घट जाए, मान घटे तो का घट जाए। প্রভাত হয়েছে, বনের পাতায় পাতায় সূর্য কিরণ ডেকেছে। উজ্জয়িনী নগরীর রাজপথ দিয়ে ঘোষক ঢাক বাজাচ্ছে। চারিদিকে নগরের জনতা সকলেই ঘোষকের ঘোষণা শুনবার জন্য পথের ধারে বাড়ির বারান্দায় উৎসুকভাবে তাকিয়ে আছে। ঘোষক দৃপ্ত ভঙ্গিতে ডান হাত উপরে তুলতেই জনতার কোলাহল শান্ত হয়ে গেল। শোনো 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 সবাই, মহারাষ্ট্রের নূতন দেশের কুমার ভট্টারিকা পরম বিদুষী রাজকন্যা হৈমশ্রীর স্বয়ংবর হবে। সকলে শোনো, জাতি বর্ণ নির্বিশেষে সকলেই স্বয়ংবর সভায় যোগ দিতে পারবে। মন দিয়ে শোনো, রাজকুমারী প্রত্যেক পাণিপ্রার্থীকে 3টি প্রশ্ন করবে। যে ব্যক্তি 3টি প্রশ্নেরই যথার্থ উত্তর দিতে পারবে তার গলায় কুমারী মালা দেবে। আগামী ফাল্গুনী পূর্ণিমার দিনে রাজকুমারী স্বয়ংবর সভায় বসবে। কুন্তল কুমারী হৈমশ্রী স্বয়ংবর। বিরাট সভাগৃহ, সভাগৃহে সুন্দরী সুবেশা তরুণরা পদ্মের ভিতর প্রজাপতির মতো ইতস্তত সঞ্চালন করে বেড়াচ্ছে। সোনার থালায় মালা ফুল চন্দন খই শঙ্খ ইত্যাদি সজ্জিত রয়েছে। একপাশে দীর্ঘ সোনার দণ্ডের শীর্ষে 2টি সুপাখি পায়ে শিকল করে বসে আছে। একটি তরুণী পদ্মের মতো হাত তুলে তাদের ধানের শীষ খাওয়াচ্ছে। ইনি রাজকন্যা হৈমশ্রী।
এটা সহ্যাদ্রি আর আরব সাগরের মধ্যবর্তী বাণিজ্য পথ। নানা পথ দিয়ে নানা রকমের যানবাহন বহু যাত্রীকে নিয়ে কুন্তল রাজধানীর দিকে চলেছে। রাজপুত্রদের মাথায় আলাদা আলাদা রাজকীয় মুকুট তাদের পরিচয় নির্দেশ করছে। সকলের গন্তব্যস্থান কুন্তল কুমারী হৈমশ্রীর স্বয়ংবর সভা। পথে বনের মধ্যে একটি জলাশয়, কিছুদূর পর্যন্ত খোলা জমি। জলাশয়ের একটু দূরে একটি গাছ থেকে শব্দ আসছে। গাছের নিচের দিকে একটি শাখায় পা ঝুলিয়ে একটি মানুষ বসে আছে এবং যে শাখায় বসে আছে তার উপরে কুঠারাঘাত করছে। মানুষটি অল্প বয়স্ক, 25-এর বেশি বয়স হবে না, অতি সুন্দর, গৌরকান্তি যুবক, মুখে শিশুর সরলতা, হাসিতে বিস্ময় ও কৌতুকে ভরা, যেন এইমাত্র কোনো দৈব দুর্বিপাকে এই বিস্ময়কর পৃথিবীতে সে এসে পড়েছে। আপনিতে হাসছে আর ছোট কুঠারের সাহায্যে গাছের ডালে গোড়া ঘেঁষে কোপ মারছে। হঠাৎ অদূরে অন্য এক প্রকার শব্দ তার কানে এলো। সে কুঠার থামিয়ে কৌতূহল ভরে বাইরের দিকে তাকালো। যুবক দেখল একজন অশ্বারোহী আসছে। অশ্ব আর অশ্বারোহী দুজনেই সচেতনভাবে জলাশয়ের দিকে তাকাচ্ছে, যেন ইচ্ছে থেমে জল পান। অশ্বারোহী বেশভূষা রাজা, অশ্বারোহীর বয়স আনুমানিক 30 বছর। অশ্বারোহী সরোবরের দিকে এসে ঘোড়া থামিয়ে ঘোড়া থেকে নেমে যুবক যে গাছে বসেছিল সেই গাছেরই একটি উপশাখায় ঘোড়াটিকে বাঁধল। তারপর কুঠারের আওয়াজ শুনে চমকে গাছের উপরে তাকাল। দেখল গাছের উপরে একটি কাঠুরিয়া বসে আছে। যুবক কাঠুরিয়াকে দেখে প্রশ্ন করল, তুই কে রে? আমি কালিদাস, জঙ্গলের ধারে একটা ছোট গাঁ আছে, ওইখানে আমি থাকি। মামা বললে বামুনের ঘরের ছেলে লেখাপড়া শিখবি না, যা জঙ্গলে কাঠ কেটে আনবে যা, তাই কাঠ কাটছি। অশ্বারোহীর মুখভাব দেখে মনে হলো তিনি কালিদাসকে নিরেট নির্বোধ বলে মনে করেছেন। তিনি কপালের ঘাম মুছতে মুছতে প্রশ্ন করলেন, কুন্তল রাজধানী এখান থেকে কত দূরে জানিস? জানি, হেঁটে গেলে 1 দিনের পথ। অশ্বারোহী কিছুটা নিশ্চিন্ত হলেন, তাহলে ঘোড়ার পিঠে দুদণ্ডেই যাওয়া যাবে। কালিদাস বৃক্ষ শাখায় বসে সকৌতুকে জিজ্ঞেস করল, তুমি কে গো? তিনি তাচ্ছিল্যভাবে একবার কালিদাসের দিকে চোখ তুললেন। আমি সৌরাষ্ট্রের যুবরাজ মকরবর্ণ। কালিদাসের ভাগ্যে রাজপুত্র দর্শন এই প্রথম। উত্তেজনায় তার দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। কিছুক্ষণ বিস্ফারিত চোখে তাকিয়ে তিনি সংহত স্বরে বললেন, রাজপুত্র? কিন্তু তোমার পত্রপুত্র, প্রধানপুত্র, সৈন্য সামন্ত এরা সকল? আমার দলবল সব পাকা রাস্তা দিয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছিল তাই আমি জঙ্গলের রাস্তা ধরেছি। ও ও ও, তুমি বুঝি স্বয়ংবর সভায় যাচ্ছ? হ্যাঁ। এবার তিনি মাথা শিরস্ত্রাণটি খুলে গাছের ডালে ঝুলিয়ে দিলেন। ঘামে ভেজা কুর্তাকে খুলতে খুলতে তিনি বলতে লাগলেন, নাইতে হবে, ঘামে ধুলোয় কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। এই শোন, তোদের এই পুকুরটার জল কেমন? ভালো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কুর্তাটি রেখে যুবরাজ নাইতে যাওয়ার প্রস্তুতি করতে লাগলেন। তোমার বুঝি অনেক রানী? বেশি আর কই, মাত্র 7। সোনালী জুতো জোড়া গাছে রাখতে রাখতে তিনি বললেন, হ্যাঁ দেখ, কি নাম জানো তোর? কালিদাস। শোন, আমি পুকুরে নাইতে চললাম, এগুলোর ওপর তুই নজর রাখিস, যেন জঙ্গলি কেউ এসে নিয়ে না পালায়, বুঝলি? আচ্ছা। যুবরাজ আর দেরি না করে সরোবরের দিকে চললেন। যুবরাজ যাবার পর কালিদাসের চোখ দুটি একবার যুবরাজের দিকে গেল, তারপর আবার বস্ত্রগুলির দিকে ফিরে। তারপর সে সন্তর্পণে হাত বাড়িয়ে
মহানন্দে সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর সেটি পড়ে নিল। শান্ত কুঠার পলকে নিজেকে দেখে নিল। বাহ, দারুণ মানিয়েছে, জুতো জোড়াটা পরে দেখি তো। আট হয়েছে বটে, কিন্তু বেমানান হয়। একটু একটু করে সব করে ফেলল। সর্বাঙ্গে রাজাবরণ, কি সুন্দর! কিন্তু এত সাজসজ্জা করে তো বসে থাকা যায় না, না একটা কিছু তো করতে হবে। গাছের ডালটাই তাই। ওদিকে যুবরাজ তখন এক কোমর জলে দাঁড়িয়ে পরম আনন্দে স্নান করছে। ডালটি ইতিপূর্বে বেশ যখন হয়েছিল, এই দ্বিতীয় আক্রমণ সহ্য করতে পারল না। ডালটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও নিচে নেমে পড়তে আরম্ভ করল। ঘোড়াটা নিচে লাফালাফি শুরু করেছিল। শাখাচ্যুত কালিদাস তার পিঠের উপর পড়ে ভালুকের মতো তাকে জড়িয়ে ধরল। ভয়ার্থ ঘোড়া মুখের এক ধাক্কায় বন্ধন ছেড়ে থেকে একদিকে ছুটতে আরম্ভ করল। কালিদাস টান করে তার গলা আঁকড়ে ধরল। স্নানরত যুবরাজের কানে শব্দ প্রবেশ করতে তিনি উত্তেজিত হয়ে হাঁচড় কাঁচড় করে জল থেকে উঠে তার পিছনে ছুটলেন। আরে তুই কোথায় যাচ্ছিস? এই শোন শোন! কালিদাস বনের মধ্যে মিলিয়ে গেল। গুরুতর কুমারী স্বয়ংবর সভা। সভায় বহু কোন পানিপ্রার্থী শুভাগমন হয়। এই অবকাশে সখীদের রঙ্গরস চলে উঠেছিল। রাজকুমারী অলস ভঙ্গিতে বসেছিলেন। হঠাৎ বাধা পড়ল। সখীরা মহামন্ত্রীকে আসতে দেখে বিদ্যুৎ টাকার দিকে তাকালো। খোলমন্ত্রী ঈষৎ চকিত ভাবে দরজার দিকে আয়ত চোখ ফেরালেন। প্রধান দরজায় মহামন্ত্রী কালিদাসকে সঙ্গে নিয়ে আসছেন। কালিদাসের চোখে মুখে অত্যন্ত বিস্ময়। কালিদাস যুবতীদের দিকে বিস্ময় তাকিয়ে পড়লেন। সখীরা ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছিল এবং এই মুখোদ্ধারী পরম সুন্দর যুবা পুরুষকে নিরীক্ষণ করছিল। রাজকুমারী একবার চোখ তুলে আবার চোখ নামিয়ে দিলেন। বলা বাহুল্য, এমন কান্তিমান পানিপ্রার্থী স্বয়ংবর সভায় পদার্পণ করেন। মহামন্ত্রী বললেন, পরম ভট্টারক শ্রীমান সৌরাষ্ট্রকুমার রাজকুমারীর প্রশ্নের উত্তর দিতে এসেছেন। শুভমস্তু। রাজকুমারী দুই করতল যুক্ত করে তুললেন। চোখ দুটি ঈষৎ উঠে আবার নত হল। বাইরে কিন্তু প্রকাশ না পেলেও তিনি যেন অন্তরে অন্তরে বিচলিত হয়ে উঠেছেন। জোয়ারের জল স্পর্শে ঘাটে বাঁধা তরণীর মতো। মন্ত্রী কালিদাসকে বললেন, পদদণ্ড খুলুন। কালিদাস শুধু পদ শব্দটি বুঝতে পারলেন, পদদণ্ড কি? তিনি নিজের পায়ের দিকে তাকালেন। পদযুগল, কুমার দেখছি পরিহাস। তিনি জুতো জোড়া খুলতে খুলতে বললেন, ও দণ্ড মানে দুই, তাই পদদণ্ড বললেন। এদিকে মহামন্ত্রী কালিদাসকে ইশারা করছেন মাথা থেকে শিরস্ত্রাণ খুলে ফেলতে, কিন্তু কালিদাস ইঙ্গিতটা করতে পারছেন না। মন্ত্রী বললেন, শিরস্ত্রাণটা খুলুন। হ্যাঁ হ্যাঁ, এই তো খুলছি, কিন্তু এটা রাখি কোথায়? হ্যাঁ মানে আপনি বলুন। কালিদাসের শিরস্ত্রাণমুক্ত মুখমণ্ডল দেখে যুবতীদের মাথা ঘুরে গেল। তারা নিঃশ্বাস সংবরণ করে দেখতে লাগলেন। কি চমৎকার চেহারা ভাই, যেন কন্দর্প। এমন আর কখনো দেখেছিস? এই দাঁড়া দাঁড়া, চুপ কর চুপ কর। রাজকুমারী, মহেশ্বরের কাছে মানত করো, এবার যেন না ফসকায়। যা, তুই বড় প্রগল্ভা। মন্ত্রী বললেন, প্রশ্ন করতে বিলম্ব হচ্ছে। সৌরাষ্ট্র কুমারকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়? কুমারী, কুমার ভট্টারক নিজের ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে। এবার আপনি প্রশ্ন করুন। রাজকুমারী মুখ তুললেন। কুমারী একটা কালিদাসের দিকে তাকালেন, তারপর সামনের দিকে তাকিয়ে বললেন, প্রথম প্রশ্ন হচ্ছে, জগতের সবচেয়ে শক্তিমান কি? সখীরা একসঙ্গে কালিদাসের দিকে মুখ ফেরাল। কালিদাস কিন্তু এর
ছড়ানো রয়েছে যে চোখ বিভ্রান্ত হলে দোষ দেওয়া যায় না। তিনি রাজকুমারের প্রশ্নটা ভালোভাবে শুনেছিলেন কিনা তাতেও সন্দেহ আছে। মহামন্ত্রী তার ভাব দেখে মনে করলেন এটা সৌরাষ্ট্রনাথের রসিকতারই একটা অঙ্গ। মহামন্ত্রী বললেন, কুমার, কুমারী প্রশ্ন করেছে জগতের সবচেয়ে শক্তিমান কি? কালিদাসের চৌর্যরা এই সময় বিস্ময় বিমুক্ত ভাবে উপরে উঠছিল। হঠাৎ তার মুখে ভয়ের ছায়া পড়ল। দ্রাস বিস্ফারিত চোখ উপরে রেখে তিনি একটি হাত পাশের দিকে বাড়িয়ে মহামন্ত্রীর গলা জড়িয়ে ধরলেন। তারপর বিনা বাক্য ব্যয়ে তাকে দুই হাতে জাপটে ধরে আলিশার দিকে তাকাতে লাগলেন। আলিশার উপর হাবশী রক্ষী দুজনের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধাভিনয় আরম্ভ হয়েছিল তা দেখেই যে কালিদাসের এমন অবস্থা ঘটেছে তাকেও বুঝতে পারল না। মন্ত্রী উত্তপ্ত হয়ে ভাবলেন, সৌরাষ্ট্র দেশীয় এই রাজকীয় রসিকতা ক্রমশ চরমে উঠছে। মন্ত্রী বললেন, আহ, কি করছেন কি? গলা ছাড়ুন, প্রশ্নের উত্তর দিন কুমার। ব্যাপার বেশি দূর গড়াল না। হাবশী যুগল এর মধ্যে দণ্ডাভিনয় বন্ধ করে আবার বিপরীত মুখে চলতে শুরু করল। কালিদাস কতটা আশ্বস্ত হয়ে মন্ত্রীকে ছেড়ে দিলেন। এবার প্রশ্নের উত্তর দিন। রাজকুমারী বললেন, আমি যথার্থ উত্তর পেয়েছি। কি উত্তর পেলে? সখীরা সমস্যায় বলে উঠল, প্রশ্নের উত্তর হচ্ছে ভয়। কুমার অভিনয়ের দ্বারা যথার্থ উত্তর দিয়েছে। ওহো, এটাই তাহলে উত্তর? কুমার সঠিক বলেছে। কালিদাস মন্ত্রীর দিকে তাকিয়ে একটু বিহ্বল ভাবে হাসছেন। কোন দিক থেকে যে কি হয়ে গেল ধারণা করতে পারছেন না। মন্ত্রীও কতটা বোকা বনে গিয়ে ঘাড় চুলকাতে লাগলেন। রাজকুমারীর মুখে একটু উদ্বেগ দেখা দিয়েছে। কি জানি কুমার দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন কিনা। রাজকুমারী, এবার তৃতীয় প্রশ্ন। দ্বন্দ্ব হয় কাদের মধ্যে? প্রশ্ন করে রাজকুমারী কালিদাসের দিকে একটু উৎকণ্ঠা মিশ্রিত দৃষ্টিতে তাকালেন। কালিদাস এবার প্রস্তুত ছিলেন। প্রশ্ন শুনেই তার মুখ হাসিতে ভরে গেল। তিনি মন্ত্রীর দিকে কৌতুক কটাক্ষপাত করে তর্জনী তুললেন, যেন ইঙ্গিতে বলতে চাইলেন, এই প্রশ্নের সমাধান তো আগেই হয়ে গেছে। বিজয়যুক্ত চোখে রাজকুমারীর দিকে তাকিয়ে দুটো আঙুল উপরে তুলে বললেন, দণ্ড দুই। রাজকুমারী বলে উঠলেন, বাহ, ঠিক। মন্ত্রী বললেন, কি হলো, ঠিক হয়েছে? রাজকুমারী বললেন, কুমার দ্বিতীয় প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছেন। দ্বন্দ্ব হয় দুয়ের মধ্যে। এবার কি হবে? দ্বিতীয় উত্তরটাও তো ঠিক দিয়ে দিয়েছে। মহামন্ত্রীর গায়ে বোধহয় উত্তেজনা ছোঁয়াচ লাগছিল। তিনি দুই হাত সহর্ষে ঘষতে ঘষতে বললেন, ধন্য ধন্য কুমার, ধন্য। আপনি দুটি প্রশ্নের নির্ভুল উত্তর দিয়েছেন। এইসব উত্তেজনা উদ্দীপনার মধ্যে কালিদাস কিন্তু অত্যন্ত নির্লিপ্ত ভাবে একদিকে তাকিয়ে দেখছিলেন। সোনার দাঁড়ের উপর পাখি দুটি তার সকৌতুক মনোযোগ আকর্ষণ করছিল। তাই রাজকুমারী যখন তৃতীয় প্রশ্নের উচ্চারণ করলেন তা কালিদাসের কানে গেল কিনা সন্দেহ। যিনি প্রশ্নের উত্তর দেবেন তার কোনো উৎকণ্ঠা নেই, কিন্তু রাজকুমারীর গলা শুকিয়ে গিয়েছে। বুকের ভিতর হৃদযন্ত্রের ক্রিয়া ঠিক স্বাভাবিকভাবে চলছিল না, কিন্তু বাইরে কিছু প্রকাশ করা চলবে না। কুমার যদি শেষ প্রশ্নের উত্তর না দিতে পারেন, অথচ কুমারীর মনের কথা প্রকাশ হয়ে পড়ে, তবে সে বড় লজ্জার কথা হবে। রাজকুমারী বললেন, এবার শেষ প্রশ্ন। পৃথিবীতে সবচেয়ে মিষ্ট কি? যুবতীরা একসঙ্গে কালিদাসের দিকে চোখ ফেরাল। কালিদাস ঠিক করে হাসলেন, কিন্তু তার মুখে কথা নেই, চোখ সুখ মিঠুনের উপর নিবদ্ধ। রাজকুমারী অল্প বিস্ময়ে চোখ ফিরিয়ে দেখলেন কালিদাস অন্যদিকে তাকিয়ে আছেন। তার মুখে অল্প সবুজ ছায়া পড়ল। পরক্ষণে কালিদাস সামনে আঙুল দেখিয়ে বলে উঠলেন, ওই দেখো, ওই দেখো। সকলে একসঙ্গে তার অঙ্গুলি সঙ্গে অনুসরণ করে তাকালেন। ব্যাপার এমন কিছু গুরুতর নয়। দাঁড়ের উপর বসে
শুভ দম্পতি আর খোঁজা চোখে পরস্পর ঠোঁটে চুম্বন করছে। রাজকুমারের চোখে কিন্তু আনন্দের বিদ্যুৎ খেলে গেল। তিনি কালিদাসের দিকে একটি কটাক্ষ নিক্ষেপ করে সলজ্জ রক্তিম মুখখানি নত করলেন। ধীরে ধীরে নতজানু হয়ে হাত জোর করে মাথা নত করে বললেন, আর্যপুত্র শেষ প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর প্রণয় ক্ষণকালের বিস্ময় বিমূঢ়তা কেটে যেন শতছিন্ন হয়ে গেল। সখীরা আর সম্ভ্রম শালীনতার শাসন মানল না। রাজকুমারী দাঁড়াতে কয়েকটি ছুটে গিয়ে তাকে একসঙ্গে মাথার উপর ছড়াতে লাগলো।
সরসের স্বচ্ছ জলতলে তিনি শুয়ে আছেন। দিক আলো করা এক অপূর্ব দেবী মূর্তি পবিত্র স্মিত হাসিতে তার শিয়রে এসে বসলেন। তার মাথায় হাত রেখে বললেন, কালিদাস, তুমি আমার বর পুত্র, তোমার কাব্য জগতে অমর হয়ে থাকবে। বারাণসী যাও, সেখানে আচার্য পাবে। ওঠো বৎস। মা মা মা। দেবী কালিদাসকে আশীর্বাদ করলেন। তারপর অপূর্ব আলো ছটার মধ্যে দেবী মূর্তি মিলিয়ে গেলেন।